বর্তমানে আমি আছি বাংলাদেশে। আমাদের কাছে কোনো ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই। বিজিবি দেখতে পেলেন, আপনি দেখতে পাচ্ছেন বিএসএফ। এখন ঢুকে গেলাম ইন্ডিয়ায়। দেখতে পাচ্ছেন বিএসএফ এখানে। বাম দিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ার গাড়ি চলতেছে, আর আমরা সোজা বাংলাদেশের গাড়ি নিয়ে আবার আমাদের বাংলাদেশেই চলে যাচ্ছি। উত্তরাঞ্চলের এই সাইডে এটাই হচ্ছে শেষ বাসা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। আর এই ল্যান্ডে আসতে হলে একটা স্পেশালিটি হচ্ছে, এখানে আসতে হলে আপনাকে বিনা ভিসা বিনা পাসপোর্ট ছাড়াই আপনাকে ভারতের ল্যান্ড ব্যবহার করতে হবে, মানে ভারতের রাস্তা ব্যবহার করে আপনাকে এই জায়গায় আসতে হবে। তো লালমনিরহাট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অ্যাজ ইউজুয়াল আজকে আমি আমার লালমনিরহাটের আরেকটি ঐতিহাসিক জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি বাংলাদেশে মাত্র একটি আছে। আমি বর্তমানে আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়, এবং এই উপজেলার পাশেই এখন যাচ্ছি 3 বিঘা করিডোর, বা আপনারা যারা সাধারণ জ্ঞানের 3 বিঘা করিডোর অথবা ছিটমহল এই নামগুলো শুনছেন, তারা হয়তোবা রিলেট করতে পারছেন যে আমি কোন জায়গায় যাচ্ছি। আর আশেপাশে কাঁটাতারের বেড়াগুলো, আপনারা এখন একটু কুয়াশা, উত্তরের কুয়াশা এখনো শেষ হয়ে যায়নি, এখনো ঠান্ডা উত্তরে রয়ে গেছে। সো কাঁটাতারের বেড়া আমি দেখতে পাচ্ছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন না। তো 3 বিঘা করিডোরে আসলে স্পেশালিটি কি, আপনাদের এটাই মনের মধ্যে প্রশ্ন আসতেছে। বেসিক্যালি 3 বিঘা করিডোরে আপনাদের বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে যেতে হবে, দেন ভারতের ভূখণ্ড ইউজ করে আবার বাংলাদেশে যেতে হবে। হ্যাঁ, ব্যাপারটা একটু মানে ক্রিটিক্যাল, বা ব্যাপারটা একটু অবাস্তবিক মনে হচ্ছে, বাট চলুন আপনাদেরকে আমি জায়গায় গিয়ে এর এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। এটা সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন 3 বিঘা করিডোর। আমরা অলরেডি 3 বিঘা করিডোরের ভিতরে ঢুকে গেছি। বর্তমানে আমি আছি বাংলাদেশে, আর আমাদের কাছে কোনো ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই। বিজিবি দেখতে পেলেন, আর সামনেই দেখতে পাচ্ছেন বিএসএফ। এখন ঢুকে গেলাম ইন্ডিয়ায়। দেখতে পাচ্ছেন বিএসএফ এখানে। বাম দিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ার গাড়ি চলতেছে, আর আমরা সোজা বাংলাদেশের গাড়ি নিয়ে আবার আমাদের বাংলাদেশেই চলে যাচ্ছি। এই জায়গাটুকু হচ্ছে ইন্ডিয়ার দখলে, আর এই রাস্তাটুকু শুধু আমাদেরকে ব্যবহার করতে দেয়। বামেই দেখেন কাঁটাতারের বেড়া 2 সাইডে, আবার বিএসএফ এর চেকপোস্ট। আমরা আবার বাংলাদেশে ঢুকে গেলাম, সামনে আবার বাংলাদেশের বিজিবি হল। তো মূলত এই জায়গাটুকুর জন্যই এই দহগ্রাম 3 বিঘা করিডোর যেটা প্রসিদ্ধ। প্রথমে আপনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ল্যান্ডভূমি ইউজ করতে হবে, দেন ইন্ডিয়ার ল্যান্ডভূমি থেকে আবার এখন বর্তমানে আমরা আবার বাংলাদেশের ল্যান্ডে চলে আসছি। মানে মাঝখানে যে গেটটুকু দেখলেন, মাঝখানের যে রাস্তাটুকু দেখলেন, সেটি শুধুমাত্র ইন্ডিয়ার, এবং এটা ব্যবহার করেই মূলত বাংলাদেশের আরেকটি ল্যান্ডে যেতে হয়। এখন আসি, আপনাদের মনে হয়তো বা এখন প্রশ্ন হবে যে মানে এইরকম কেন। তো ছিটমহল কি হতো আগে, যখন কুচবিহারের রাজারা ছিল, মানে প্রাচীনকালে যখন কুচবিহারের রাজারা জুয়া খেলতো খুব, তো জুয়া খেলার পরে এই দিকের আবার কুচবিহার মানে বিভিন্ন রাজাদের মধ্যে জুয়ায় যখন হারতো, তখন কি বলতো, জমি জমা দিয়ে দিত যে যা তোর জন্য এইটুক জায়গা, তোর জন্য ওইটুক জায়গা, তোর এইটুক জায়গা। তো এইগুলো হচ্ছে আদান প্রদান হতো জুয়া খেলার মাধ্যমে। আর যখন 1947 সালে ল্যান্ড ভাগ হয়, তখন বেসিক্যালি কিছু জায়গা এমন পড়ে যায় যে মালিকানা ভারতের, কিন্তু বাংলাদেশের হচ্ছে ভূখণ্ডের মধ্যে পড়ে গেছে, আবার মালিকানা বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার ভূখণ্ডের মধ্যে পড়ে গেছে। তো 1974 সালে পঞ্চগড়ের ওখানে আমাদের যে বাংলাদেশের ল্যান্ডটুকু ছিল, এর থেকে বড়, এই দহগ্রাম ল্যান্ডের থেকেও বড় চুক্তি হলো যে ওইটা আমরা ছেড়ে দিব, আর ভারত এটা ছেড়ে দিবে। এরই পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা বাংলাদেশ ছেড়ে দেয়, আর আমরা দহগ্রামটা পাই, ইন্ডিয়া এটা ছেড়ে দেয়। 1974 সালের পরে প্রথমত শুরু হয় যে দিনে 6 ঘন্টা, দিনে একটা পার্টিকুলার টাইমে মানুষ এই দহগ্রামে যাইতে পারবে, আসতে পারবে, বাট অন্য টাইমে পারবে না। দেন 12 ঘন্টা, কিন্তু বর্তমানে 24 ঘন্টাই আমরা এই দহগ্রামে আসা যাওয়া করতে পারি। আপনি শুধুমাত্র ভাবেন যে আপনি আপনার বাসায় 6 ঘন্টা মাত্র যেতে পারছেন, মানে এটা কেমন হলো? যে জায়গায় পুরো ল্যান্ডটাই আমাদের পাওয়ার কথা ছিল, সে জায়গায় এখন গেট করে দিয়ে এখন আমাদেরকে তাদের কথা মতো চলতে হয়। এটাই হচ্ছে মূলত এই জায়গার বাস্তবতা। তাহলে বুঝুন যে এখানকার মানুষ কিভাবে আগে জীবনযাপন করতো। এখন আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই। তো এখন আমরা যাচ্ছি যে আঙ্গুরপোতায়, মানে ভারতের সীমানায় আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন। তো আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, আমি যেভাবে আপনাদেরকে বললাম, আশা করি এত তথ্য দিয়ে আপনাদেরকে কেউই আর বুঝাতে পারবে না। তো এই তো আমরা ফাইনালি আঙ্গুরপোতায় চলে আসলাম। আমরা কিন্তু একদম ইন্ডিয়ার কাছাকাছি, ওই যে সামনে বিএসএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছেন। তো আমাদের উত্তরাঞ্চলের এই সাইডে এটাই হচ্ছে শেষ বাসা। এই তো এই বাসা থেকে এখন একটু সামনের দিকে হাঁটতে যাচ্ছি। মানে আমাদের বাংলাদেশের যেতটুকু সীমানা আছে, মানে যতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো সেখান পর্যন্ত যাচ্ছি। আর এই যে একটা বিএসএফ ক্যাম্প দেখাই, এই দেখুন, এই যে একটা বিএসএফ ক্যাম্প। দেন এই যে এই লাইটগুলো বিএসএফ এর,
আর আমাদের বাংলাদেশের ল্যান্ডটা এখানেই শেষ। দেখি কোনো সীমানা আছে কিনা। এই চা বাগানটা, এই তো সীমানা আছে, এই তো, এই যে। হ্যাঁ, না আমরা রিস্ক না নেই। বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। একটা বিএসএফ খুব তেরো চোখে দেখতেছি। এই চা বাগানটা ভারতের মধ্যে পড়ছে, আর আমরা এখন মূলত বাংলাদেশেই দাঁড়ায় আছি। কোনো দরকার নেই সামনে যাওয়ার। তো এখান থেকেই জায়গাটুকু দেখে নিন, আর বেশি দূর আমরা না যাই। রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। এখন যদি ইন্ডিয়া থেকে একটা গরু এদিকে চলে আসে, তুমি কি করবা? যাইতে দিবা নাকি? কখনোই না, গরুটা এখানে জবাই করে খাওয়া হবে। এখন আমরা আশা করতেছি একটা গরু তার ছিঁড়ে আমাদের এদিকে চলে আসুক, যেহেতু কোনো কাঁটাতারের বেড়া নেই, আমরা এটাকে নিয়ে নিব। যারা লালমনিরহাটে এসে এই দহগ্রাম আঙ্গরপোতায় আসতে চাবেন তাদেরকে অবশ্যই ট্রেনে আসতে হবে অথবা বাসে আসতে হবে। আর ঢাকা থেকে কেউ যদি বুড়িমারি বর্ডার হয়ে চ্যাংড়াবান্ধা দিয়ে দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম যেতে চান, তারা একটু হাতে সময় নিলে আপনারা বুড়িমারিতে নেমেও মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন। যারা ভুটান, নেপাল থেকে বাংলাদেশে ঢুকে তারা কিন্তু বিকালবেলা এই আঙ্গরপোতা দহগ্রাম ঘুরে দেন ওরা ঢাকার পথে রওনা দেয়। সো ঢাকা থেকে যারা আসবেন তারা এই সুযোগটা মিস করেন না। আর অবশ্যই এই জায়গাটা দেখার জন্য ম্যাক্স 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসলেই হবে, এর বেশি না। আর কেউ যদি লালমনিরহাট বা রংপুর থেকে আসতে চান, পাটগ্রামে যে কোনো ট্রেন বা বাসে করে এসে পাটগ্রাম থেকে নেমে 30 টাকা যদি বলেন যে 3 বিঘা করিডোর যাব, যে কোনো অটো পার পার্সন 30 টাকা করে নিয়ে আপনাদেরকে আসবে। দেন এখানে যে কোনো অটোকে বললেই আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর লালমনিরহাট সিরিজের এটি 4র্থ পর্ব। আশা করি আপনাদের এই ভিডিওগুলো আমার ভালো লাগতেছে এবং আমার জেলা লালমনিরহাট নিয়ে আপনাদের একটু হলেও ধারণা হচ্ছে যে এখানে কি আছে কি নাই, বা এখানকার মানুষজন কেমন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এ পর্যন্তই। টিল নাও, আসসালামু আলাইকুম।